খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে উত্তেজনা চরমে। শুভেন্দু অধিকারীর মিছিল পবিত্রকরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চোর চোর স্লোগানে কাঁপে এলাকা। আইন শৃঙ্খলা সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভাঙড়ের সায়নীর শক্তি প্রদর্শন। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিশাল জনসভা করেন। সভা থেকে শাসক বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। অগ্নিমিত্রার প্রচারে চমক। ভোট চাইতে গিয়ে এক প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বাড়িতে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। রাজনৈতিক শিবির বদলের ইঙ্গিত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। অভিষেকের ডাবল স্ট্র্যাটেজি। নন্দীগ্রামকে পাখির চোখ করে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের পরিকল্পনা আরও জোরদার। পবিত্রকরকে প্রার্থী করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কৌশল ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের কর্মীদের ওপর হামলার অভিযোগ। সরকারি দেওয়ালে লেখা মুছতে গিয়ে 2 কমিশন কর্মী আক্রান্ত হন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক। আরও 10 লক্ষ নাম বাদ পড়তে পারে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা প্রকাশের আগে এই অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড়। আসানসোলে বাম শিবিরে ভাঙনের ইঙ্গিত। অগ্নিমিত্রা পালের প্রচারে প্রভাব পড়ছে বলে দাবি। সিপিএমের শক্ত ঘাঁটিতে বড়সড় ধস নামতে পারে বলে জল্পনা। মালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার। নাকা তল্লাশির সময় এক প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় ভোটের আগে উত্তেজনা ছড়িয়েছে জেলায়। দুর্গাপুরে কমিশন কর্মীদের মারধর। সরকারি দেওয়াল থেকে রাজনৈতিক লেখা মুছতে গিয়ে আক্রান্ত হন 2 কর্মী। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিহারে গণপিটুনি কাণ্ড। মোদির সভা থেকে ফেরার পথে ভুল ট্রেনে উঠে পড়েন বাংলার এক বিজেপি কর্মী। পরের সন্দেহে তাকে গণপিটুনির শিকার হতে হয়। রাজনীতিতে বড় দলবদল। এক বিজেপি বিধায়ক এবার তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন। পাল্টা গতবারের তৃণমূল অফিস এখন বিজেপির দখলে। হাদি খুনে মূল চক্রী গ্রেপ্তার। বাংলাদেশ থেকে ঢুকে কলকাতার কাছে লুকিয়ে থাকা 2 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে পেশ করা হয়েছে তাদের। নন্দীগ্রামে বিজেপির হুঁশিয়ারি। সরকারি পরিষেবা বন্ধ করার হুমকি ঘিরে শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয়েছে। কংগ্রেসের বড় ধাক্কা। ভোটের মুখে পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ায় সংগঠন দুর্বল হয়ে পড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। নির্বাচনে কড়া বিধি। বুথের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি শাসন নিয়ে জল্পনা। বাংলায় রাজনৈতিক পরিস্থিতি ঘিরে দিল্লির দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিনা তা নিয়ে জোর আলোচনা। দিলীপ ঘোষের আগ্রাসী প্রচার। টিকিট পাওয়ার পর থেকেই জোর কদমে মাঠে নেমেছেন তিনি। বিতর্কিত মন্তব্যে ফের শিরোনামে বিজেপির এই নেতা। বাহিনী মোতায়েন নিয়ে বড় বৈঠক। বিধানসভা নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করতে দীর্ঘ বৈঠক হয় নির্বাচন কমিশনের দপ্তরে। মমতার ম্যারাথন প্রচার সূচি। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল। 2 দিনে 5টি সভা করে ভোট প্রচারে গতি বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানের রক্তাক্ত হামলা। ঈদের দিন মসজিদ থেকে বেরোনোর পর গুলি ও ধারালো অস্ত্রে খুন করা হয় এক লস্কর কমান্ডারকে। নন্দীগ্রামে উত্তেজনা অব্যাহত। শুভেন্দুর সভার পর তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ। 153 প্রার্থীর তালিকা প্রকাশ। হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণা করে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। মদন মিত্রের প্রচারে ভিন্ন রং। প্রচারের মাঝেই ব্যক্তিগত স্কিন কেয়ার রুটিন নিয়ে মজার আলোচনা করে জনতার নজর কাড়লেন তিনি। দিল্লিতে টিকিট নিয়ে চূড়ান্ত বৈঠক। বাকি 39টি আসনের প্রার্থী বাছাই নিয়ে জোর আলোচনা। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর নাম নিয়েও জল্পনা। সিপিএম থেকে তৃণমূলে যোগদান। ভোটের মুখে বাম শিবিরে বড় ধাক্কা দিয়ে দাপুটে নেতা শাসক দলে যোগ দিলেন। এলপিজি সিলিন্ডারের নতুন ভাবনা। 14.2 কেজির বদলে কম ওজনের সিলিন্ডার চালুর পরিকল্পনা। ব্যবহার অনুযায়ী দাম নির্ধারণের চিন্তা। রাম মূর্তি ভাঙচুর নিয়ে বিতর্ক। নন্দীগ্রামে মূর্তি ভাঙার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দুর। বিজেপিতে যোগ তৃণমূল নেতা। নন্দীগ্রামে শক্তি বাড়াতে তৃণমূলের প্রভাবশালী নেতাকে দলে টেনে নিল বিজেপি।
অধীরের কড়া বার্তা, শাসকের বিরুদ্ধে তোপ দেখে বলেন, শুধু বাহিনী নয়, সাধারণ মানুষকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুভেন্দুর বিতর্কিত হুঁশিয়ারি, নন্দীগ্রামে চরম ভাষায় তিনি বলেন, বাহিনী ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই পবিত্র করের খাস তালুকেই শুক্রবার তৃণমূলে ভাঙন ধরিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুক্রবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দেন। আর রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে সেই পবিত্র করের বাড়ির পাশ দিয়ে শুভেন্দুর মিছিল যাওয়ার সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। কি ঘটল? রবিবার সকাল থেকে নন্দীগ্রামে ভোট প্রচারে বের হন শুভেন্দু। একসময় বিজেপি নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে তিনি পৌঁছন পবিত্র করের বাড়ির কাছে। সেই সময় মিছিল পবিত্রর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পবিত্র করের বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। বিজেপির মিছিল থেকে সেই পবিত্র করের নাম করে চোর চোর স্লোগান ওঠায় উত্তেজনা তৈরি হয়। তাই এরপরই সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও মিছিল শেষে শুভেন্দু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ খারাপ শব্দ ব্যবহার করবেন না, আপনারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতিয়েছেন। পবিত্র কর নন্দীগ্রামের বয়াল 1 নম্বর এলাকার বিজেপি নেতা হিসেবেই পরিচিত ছিলেন। গত শুক্রবার সেই বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। শুক্রবার থেকেই নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রচারে নেমে তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে বিজেপিতে যোগদান করালেন বিরোধী দলনেতা। সিপিএম আইএসএফ কোনো দলের সঙ্গে জোট এখনো হয়নি। শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। আজ রবিবার দুপুরে দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করলেন। এবারের নির্বাচনে 182টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন 153 জনের নাম ঘোষণা হলো। রাজ্যের 2 হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার 2 কেন্দ্র, রেজিনগর ও নওদা 2 কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবির। জেলার 22টি আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলিতে প্রার্থী কি দেওয়া হবে নাকি জোটের জল্পনা এখনও উস্কে রেখে ওই কেন্দ্রগুলিতে আপাতত ছেড়ে রাখা হয়েছে, সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। জানা গিয়েছে, রানীনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। হুমায়ুনের ছেড়ে আসা ভরতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পীরজাদা খোয়ায়েব আমিনকে। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শহীদুল হককে। ভবানীপুরে প্রার্থী পুনম বেগম। আগামী 25শে মার্চ কলকাতা থেকে বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে বলে জানানো হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার আগামী 28শে মার্চ প্রকাশিত হবে বলে হুমায়ুন জানিয়েছেন। সুস্বাস্থ্য মূল্য বৃদ্ধি, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও সম্প্রীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে, সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভায় তৃণমূলের থেকে নির্বাচনে লড়ার টিকিট পাননি আব্দুল করিম চৌধুরী। তিনি হুমায়ুনের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা। সেক্ষেত্রে ওই কেন্দ্রে তাকেই প্রার্থী করা হবে। সেজন্যই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে দলের অন্দরের খবর। ভোটের আগে উত্তর ও দক্ষিণবঙ্গে একই দিনে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। একযোগে মাঠে মমতা অভিষেক। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজ্যে প্রচার জোরদার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের 2 প্রান্ত থেকে সমান্তরালভাবে নির্বাচনী প্রচার শুরু করছেন। তবে অভিষেকের আলাদা নজরে রয়েছে নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তারই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। এবার সেই নন্দীগ্রাম আসন দখল করতে মরিয়া মমতা অভিষেক। শুধু অভিষেকই নন্দীগ্রামে 3টি সভা করতে চলেছেন। নন্দীগ্রাম থেকেই পূর্ব মেদিনীপুরে প্রচার শুরু করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নির্বাচনী আবহে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে 3টি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে, 25শে মার্চ নন্দীগ্রামে একটি কর্মী সভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। এরপর 27শে মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে তার একটি জনসভা করার কথা রয়েছে। আর 30শে মার্চ কাথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি। নির্বাচনী রণকৌশল নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জেলার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে। দুর্গাপুরের সরকারি দেওয়ালে প্রচার, মুছতে গিয়ে আক্রান্ত 2 কমিশনের কর্মী।
এসডিও দপ্তরে কর্মরত 2 সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে কমিশনের 2 কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত দুর্গাপুর পুরসভার 30 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। সেখানে পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের তরফে দেওয়াল লিখন করা হয়। সেই অভিযোগ পেয়েই সেখানে যান নির্বাচন কমিশনের কাজ করা 2 কর্মী। কোনো সরকারি দেওয়ালে পোস্টার বা দেওয়াল লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ারও তদারকি করে থাকে নির্বাচন বিধি অনুযায়ী। সূত্রের খবর, এই কাজ করার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা এসে বাধা দেন, ধাক্কাধাক্কি করে, এমনকি মারধরও করে বলে অভিযোগ। সেখানে চলে আসে বিজেপি কর্মীরা, তাদের সঙ্গেও তৃণমূল কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই গোটা ঘটনাটি নির্বাচন কমিশনে জানাবে ওই 2 কর্মী। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও জানাবে তারা, এমনটাই জানা গিয়েছে। আক্রান্ত সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার বিট্টু গুপ্ত বলেন, আমরা দেওয়াল লেখার পর গাড়িতে ওঠার পর তৃণমূল গাড়ি থেকে টেনে এনে মারধর করতে থাকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশন বা স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। পর্যবেক্ষকদের মতে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা। প্রচারে বেরিয়েছিলেন, বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছিলেন, কিন্তু এমনটা যে ঘটতে পারে তা ভাবতে পারেননি খোদ প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাড়ার একেবারে নাম করা সিপিএম নেতা তিনি, কিন্তু আর 5টা বাড়ির মতো সিপিএম নেতার বাড়িতেও ভোট চাইতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। কথাবার্তা বলে তখনই দলবদলের সিদ্ধান্ত। প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ছেলে অগ্নিমিত্রার হাত থেকে তুলে নিলেন বিজেপির ঝান্ডা। আসানসোলের অগ্নিমিত্রার রবিবাসরীয় প্রচারে এটাই মূল আকর্ষণের কেন্দ্র হয়ে উঠল। লাল ঝান্ডা ছেড়ে গেরুয়া শিবিরে আসানসোলের সিপিএম নেতা গোপাল বাদ্যকর। রবিবার সকালে উষাগ্রামে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন অগ্নিমিত্রা। তখনই তার কাছে আসেন স্থানীয় বাসিন্দা গোপাল বাদ্যকর। সবাইকে চমকে দিয়ে অগ্নিমিত্রার হাত থেকে বিজেপির ঝান্ডা তুলে নেন তিনি। আনুষ্ঠানিকভাবে যোগ দেন পদ্ম শিবিরে। গোপাল জানান, তিনি দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা মতীশ বাদ্যকর আসানসোলের 34 ও 38 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ছিলেন টানা 10 বছর। বাম আমলে বড় চেয়ারম্যানও ছিলেন। কেন এই দলবদল? যোগদান শেষে গোপাল বাদ্যকরের প্রতিক্রিয়া, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং বিজেপির নীতিতে অনুপ্রাণিত। তার কথায় অগ্নিমিত্রা পালের বলিষ্ঠ নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে। বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারকে হটিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের লক্ষ্যেই সপরিবারে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিলাম। নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে মিলল আগ্নেয়াস্ত্র। ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করল মালদহ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিস্তল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহের চেচু মোড়ের নাকা পয়েন্টের কাছে। বাংলায় ভোট আবহের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহে। জানা গিয়েছে, শনিবার রাতে মালদহ থানার পুলিশের পক্ষ থেকে 12 নম্বর জাতীয় সড়কের ওপর নাকা পয়েন্ট তৈরি করা হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে চলছিল পুলিশের তল্লাশি। সেই অভিযান চলাকালীন মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলমের গাড়ি নিয়ে 6 যুবক নাকা পয়েন্ট পেরিয়ে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালান। সেই তল্লাশি চলাকালীন গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে খবর। এরপরেই এই ঘটনায় পুলিশ ওই গাড়িতে থাকা 6 যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত যুবকরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর। ভোটের মুখে প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কংগ্রেসের কড়া সমালোচনা করেন জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকি ঘটনার পিছনে খারাপ কোনো অভিসন্ধি থাকতে পারে বলে আশঙ্কা তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষের। তার দাবি, ঘটনার পেছনে কোনো খারাপ অভিসন্ধি থাকতে পারে, তাই পুলিশের উচিত ঘটনার সঠিক তদন্ত করা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘোষণার পর 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, কিন্তু কোনোটিতেই নাম নেই বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের। এ নিয়ে ক্ষোভও প্রকাশ পেয়েছে তার। এখনও 39 আসনের প্রার্থী তালিকা বাকি রয়েছে বিজেপির। তা নিয়ে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হতে পারে। সেখানে কি স্ত্রীর নাম থাকতে পারে? এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দলের প্রত্যেক কর্মী অধিকার আছে নিজের দাবি জানানোর। হাজার হাজার লোক টিকিটের জন্য আবেদন জানিয়েছিলেন, তিনিও করেছিলেন। এবার দল দেবে কি দেবে না দল ঠিক করবে। অনেকেই চেয়েছেন, কেউ পেয়েছেন, কেউ পাননি। শনিবার ঈদের সকালে রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে ঈদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি এসআইআর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার ছিলেন মুখ্যমন্ত্রীর নিশানায়। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধার্মিক জায়গা থেকে রাজনীতির কথা বলেন, আর রাজনীতির মঞ্চ থেকে ধার্মিক কথা বলেন, কিন্তু যেভাবে উনি মুসলমান সম্প্রদায়কে আলাদা করছেন, ওর পুরনো রাজনীতি ফেল হয়ে যাচ্ছে।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাম্প্রতিক এক প্রতিক্রিয়ায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, ভোটের আগে বাংলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক। অধীর চৌধুরীর বক্তব্য অনুযায়ী শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই এই পরিস্থিতির সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। তিনি দাবি করেন, সাধারণ মানুষকেও এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার কথায়, যদি মানুষ নিজে এগিয়ে না আসে তাহলে ভয় ও দমন নীতির রাজনীতি আরও বাড়তে পারে। এছাড়াও তিনি শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, রাজ্যে ইচ্ছাকৃতভাবে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রচার করতে না পারে। তিনি অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং এর ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসঙ্গত 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।